যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যে আপনাদের এক নেত্রী নীলুফার চৌধুরী মনি, উনি সাবেক সংসদ সদস্য সম্ভবত, উনি 2 দিন আগে বলেছেন যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই যে বক্তব্য, এগুলো বক্তব্য কিন্তু ফ্যাসিস্ট বা স্বৈরাচারদের মতোই কিন্তু এখানে বক্তব্য। আমি পরিষ্কার করে বলি, কাদেরকে আপনারা ধাওয়া দিয়ে তাড়িয়ে দিতে চান? যারা গত 16 বছরের দানব স্বৈরাচারকে, যে ছাত্র জনতা রাজপথে নেমে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছেন। সুতরাং আজকে যদি তাদেরকে তাড়িয়ে দিতে চান, এটা আমি মনে করি অহংকার, দাম্ভিকতা এবং সেই সমস্ত ফ্যাসিস্টদের মতোই। প্লিজ আপনি ডিস্টার্ব করেন না, আপনার আলোচনার মধ্যে কিন্তু আমি কোনো ডিস্টার্ব করিনি। প্লিজ আপনি থামেন, আমি কথা বলে শেষ করি। বলবো অন্যায় কন্যায় বলবো, প্লিজ আমি আমার কথা বলি, আপনি সুযোগ পাবেন। আপনি বারবার আমার কথার মধ্যে কথা বলছেন, প্লিজ ভাই, এটা কিন্তু ঠিক না। আপনি আবার সময় নিয়ে আমার কথাই যদি ভুল থাকে আপনি অবশ্যই তার ব্যাপারে কথা বলবেন। আমি যে কথা বলতে চাচ্ছি যে এই যে অন্যায়, আমরা অবশ্যই কিন্তু সেটাও আমাদের বলা উচিত, ন্যায়কে ন্যায় বলা উচিত, অন্যায় অন্যায় বলা উচিত। আপনি যদি তাড়িয়ে দিতে চান, এগুলো ভাষাও তো আমরা সমর্থন করি না, আমরাও চাই না, আপনিও চান না, আমিও চান না। আজকে আমরা কিছু কিছু নেতার বক্তব্য, যেগুলোর মাধ্যমে আপনি যে বললেন জামাত বিএনপির দূরত্ব কেন তৈরি হচ্ছে, এগুলোর মাধ্যমে তো দূরত্ব তৈরি হয়। আজকে আমরা সেই ফ্যাসিস্টরা চলে গেছে, আমরা বারবার কিছু কিছু নেতাকে আমরা দেখতেছি সেই ফ্যাসিস্টদের মতোই আচরণ। আপনি শুধু বললেন যে তৃণমূলের জন্য দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু কিছু কিছু নেতার বক্তব্যও তো দায়ী, এর জন্য দায়ী আছে। আমি গত 3 দিন আগে সাইফুর সাগর ভাইয়ের এই টক শোতে আলোচনা করেছিলাম। আপনাদের একজন বীর মুক্তিযোদ্ধা সেই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে নিয়ে আমি কথা বলেছিলাম। অনেকে আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে যে আপনি একটা মুক্তিযুদ্ধের ব্যাপারে কেন কথা বললেন, অথচ তিনি কথায় কথায় যে কাউকে রাজাকার বলে কথা বলেন। এই টক শোতে এসেই তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, তার বিরুদ্ধে আপনি রাজাকার বলে তিনি লাফিয়ে উঠেছিলেন। আজকে এই যে স্বভাবগুলো, এগুলো তো পরিবর্তন হওয়া উচিত। আমি সেই আপনার ফজলুর রহমান সাহেব মুক্তিযুদ্ধ, আমি তাকে সম্মান করি, তিনি দেশের সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, কিন্তু তার কিছু কথাবার্তা আচরণেও তো আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। কিন্তু এনার ব্যাপারে কি বিএনপির থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? আজকে আমি তো তার অবস্থা, তার জীবনী দেখলাম, তার আবুল নামা দেখলাম। তিনি একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন, আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছেন, ছাত্রলীগের তিনি সভাপতি ছিলেন। আজকে এখন তিনি বক্তব্য দিতে এসে যাকে তাকে রাজাকার বলে, এমনকি তিনি বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবেই। টেলিভিশনে টক শোতে তিনি প্রকাশ্যই কথা বলেন যে আওয়ামী লীগ আজ হোক কাল হোক ফিরবেই। তাহলে আমরা কি মনে করতে পারি যে তিনি আগে আওয়ামী লীগ করতেন, ছাত্রলীগ করতেন, এই জন্য আওয়ামী লীগের প্রতি তার এত প্রীতি বা ভালোবাসা? তিনি আওয়ামী লীগকে ফিরে আনার কি দায়িত্ব নিয়েছেন, নাকি স্বৈরাচারকে আবার তিনি স্টাবলিশ করতে চায়? এগুলোর মাধ্যমেও কিন্তু দূরত্ব তৈরি হয়। শুধু যে তৃণমূলের বক্তব্যেই দূরত্ব তৈরি হয়েছে তা নয়, কিছু কিছু নেতাদের বক্তব্যও কিন্তু আমরা দেখেছি এগুলো দূরত্ব তৈরি হতে। এমনকি আমরা তাকে দেখেছি ধানমন্ডি 32 যখন ভেঙে দেওয়া হয়েছে, তিনি অনেক মায়া কান্না কেঁদেছেন। আমরাও ধানমন্ডি 32-কে সম্মান শ্রদ্ধা করি, সেখানে স্বাধীনতার ইতিহাস জড়িত রয়েছে। কিন্তু আমরা তো দেখেছি আপনাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশের তিনবারে প্রধানমন্ত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে তো তার ঘর বাড়ি থেকে এক কাপড়ে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। আমি তো যতটুকু জানি সেই দিন আমরা এই ফজলুর রহমান সাহেবের বক্তব্য দেখিনি। আমরা সাতক্ষীরাতে জামাত ইসলাম বিএনপির ভাইদের বাড়িঘর বুলডুজার দিয়ে স্বৈরাচার মাটিতে মিশে দিতে দেখেছি। তখন তো এগুলো মায়া কান্না বা তাদের পক্ষে কথা বলতে দেখিনি। নিশ্চয়ই যারা স্বৈরাচারের পক্ষে কথা বলে আমরা তাদেরকে কখনোই সমর্থন করতে পারি না। আমি একটা কথা সর্বশেষ বলি, আজকে বিএনপির কিছু কিছু ভাইরা এমন কিছু লাগামহীন বক্তব্য দিচ্ছেন যেন বিএনপি দলকে তারা ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন, অথচ বিএনপি কিন্তু ইসলামের পক্ষে দল, ইসলামকে ভালোবাসার দল। আমরা যদি ইতিহাস দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে ধর্মীয় রাজনীতির বৈধতা দিয়েছিলেন। তিনি সংবিধানে সর্বপ্রথম আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস সন্নিবেশিত করেছেন। তিনি বিসমিল্লাহ সর্বপ্রথম ঢুকিয়ে দিয়েছিলেন। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরই কিন্তু মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তারা বাংলাদেশকে সমর্থন করতে থাকে। তিনি সার্ক তৈরি করে ভারতের দাবিদারি থেকে মুক্ত করতে চেয়েছিলেন দেশকে, তখনই ষড়যন্ত্র করে কিন্তু তাকে বিদায় করা হয়। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে কাদের ইশারায় কি ষড়যন্ত্র করে বিদায় করা হলো, আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা শুনি না, তার বিচারের কথাও কিন্তু আমরা শুনতে পাই না। আমি একটা কথা পরিষ্কার করে বলি, বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ইসলামের পক্ষে। জামাত ইসলাম ইসলামী দলগুলোকে সাথে নিয়ে বারবার ক্ষমতায় গিয়েছেন, ইসলামী দলগুলোকে কাছে আগলিয়ে রেখেছেন। আমরা যদি স্বাধীনতার 54 বছরের ইতিহাস দেখি, বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা বড় বড় দল। আওয়ামী লীগ হচ্ছেন বামপন্থী ঘেঁষা,
ধর্মনিরপেক্ষতাবাদ বিশ্বাস করে, আর বিএনপি হচ্ছেন ইসলাম ঘেঁষা অর্থাৎ ইসলামপন্থীদেরকে সাথে নিয়ে পথ চলে। এই জন্যই কিন্তু ভারত বিএনপি বিরোধী। অর্থাৎ ভারত মনে করে আওয়ামী লীগকে যদি আমরা সমর্থন দিয়ে কাছে রাখি তাহলে আমরা ইসলামপন্থীদেরকে দমাই রাখতে পারবো, আর বিএনপি যেহেতু ইসলামপন্থীদের সঙ্গে সম্পর্ক ভালো সুতরাং তারা বিএনপির চাইতে আওয়ামী লীগকে আপন মনে করে। এই জায়গায় আমি একটা কথা পরিষ্কার করে বলি, বিএনপি আমাদের বাংলাদেশ সম্পর্কের যে তাদের যে অবস্থান, দুইটি কারণে। প্রথম নম্বর, তারা দেখে তাদের স্বার্থ, কোন দল ক্ষমতায় থাকলে তারা ট্রানজিট পাবে, করিডোর পাবে, বন্দর পাবে, সাগর পাবে, রাস্তা পাবে। আর দুই নম্বর স্বার্থ, ভারত দেখে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে দমন করা যাবে কাদের মাধ্যমে, তাদের পক্ষ কিন্তু তারা সব সময় নিয়েছে। এই জন্য বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু জামাত ইসলাম বা তারা লক্ষ্য করে দেখছেন বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান চলছে। গত 16 বছরে তারা চেয়েছিল জামাত ইসলাম সহ ইসলামী দলকে নির্মূল করতে, কিন্তু তারা দেখছেন না। আজকে জামাত মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। আমি শেষ কথা বললে আলোচনা ক্লিয়ার হবে না, প্লিজ আমাকে 1 মিনিট টাইম দেবেন। আজকে ভারত চাচ্ছে আগামী নির্বাচনে জামাত ইসলাম যেন বিরোধী দল হতে না পারে। বাংলাদেশের মানুষও জানে জামাত যতই চেষ্টা করুক এই বছর ক্ষমতায় যেতে পারবে না, বিপুল সংখ্যা গরিষ্ঠ নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু ভারতের ষড়যন্ত্র জামাত ইসলাম যেন বিরোধী দলের অধিকারটাও না পায়। তার কারণ তাদের থিওরি, জামাত ইসলাম যদি এখন বিরোধী দল হয় আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে হয়তো বা বিএনপির ক্ষমতা চলে গেলে জামাত ক্ষমতায় আসবে। আর ভারতের প্ল্যান হলো এই জন্য জামাতকে বিরোধী দলেও যেতে দেওয়া যাবে না, এখনই তাদের নির্মূল করে রেখে বিএনপিকে ক্ষমতায় এনে অন্য কোন শক্তিকে উত্থান করে তাদের বিরোধী দল করতে হবে। এই জন্য আজকেও কিন্তু ভারত বলেছে যে বাংলাদেশে তারা নির্বাচন চাই মানে অংশদারিত্বের ভিত্তিতে, অর্থাৎ পার্টিসিপেশন, সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন চাই। আসলে মূলত তারা আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচনে চায়, এটাই তারা বুঝতে চাচ্ছে। কোন ভাবে আওয়ামী লীগকে আবারও দেশে ঢোকানো যায়, আওয়ামী লীগকে নির্বাচনে আনা মানে তাদের আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া। নির্বাচন যখন আসবে ওই আওয়ামী লীগকে বিভিন্ন এলাকা কেন্দ্রিক বিএনপি কাছে টানবে, জামাতরা কাছে টানবে, ছাত্ররাও কাছে টানবে ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য। সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে আনা মানে তাদের রাজনৈতিক অবস্থানে আবারও ফিরে দাঁড়ানোর সুযোগ দেওয়া। আর ভারত এটাই চাই আজ থেকে 10-20 বছর পরে বিএনপি ক্ষমতার থেকে যাওয়ার পরে যেন আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, কিন্তু জামাত ইসলাম বা ইসলামপন্থীরা যেন বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে। এটাই হলো তাদের ষড়যন্ত্র। এই জন্যই গত 16 বছর তারা একবারে কানা ভাবে অন্ধভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে। আজকে তারা বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন চাই, অথচ গত 16 বছরে নিশিরাতে নির্বাচন হয়েছে, আমি ডামি নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কথা বলেনি। আমি সর্বশেষ একটি কথা বলে শেষ করে দেব, সেটা হলো এই যে বাংলাদেশ ইসলামপন্থীদের নির্মূল করার ভারতের চক্রান্ত, যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের নেতৃবৃন্দদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে এটা সরাসরি ভারতের ইশারায়। আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটাও ভারতের ইশারায়। তার বাস্তব প্রমাণ হলো সুখরঞ্জন ভ্যালি আল্লামা সাঈদীর পক্ষে কথা বলতে চেয়েছিল, তাকে সেখান থেকে আদালত থেকে তুলে নিয়ে গিয়ে ভারতের কারাগারে তাকে পাওয়া গিয়েছিল। আবার আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে যেই ডাক্তার মোস্তফা জামান হত্যা করেছিলেন তাকেও কিন্তু নিরাপত্তার সাথে ভারতে পালিয়ে দিয়ে ভারত তাকে নিরাপত্তা দিয়েছে। আল্লামা মামুনুল হক, আমির হামজা সহ যত বক্তার উপর অত্যাচার নির্যাতন সবকিছু ছিল ভারতের প্ল্যান। মূলত বাংলাদেশে ইসলামপন্থীদেরকে উৎখাত করা, নির্মূল করা। মূলত ভারত বাংলাদেশের শত্রু, তারা ইসলামের শত্রু, আমাদের দেশের জন্য শত্রু। সুতরাং ভারতের পাতানো ফাঁদে যারাই পা দেবে জাতি তাদের প্রত্যাখ্যান করবে। এই জন্য আমরা ভারতের পাতানো ফাঁদে যেন পা না দেই। আমরা ভাই ভাই জামাত বলি, বিএনপি বলি, একই সাসপেন আমরা পোলা রান্না করে খেয়ে আন্দোলন করেছি, রাজপথে ছিলাম। আমাদের মধ্যে পারস্পরিক গণতান্ত্রিক জন্য আলোচনা সমালোচনা থাকবে। দিন শেষে আমরা ভাই ভাই, দেশের জন্য আমরা যেন একই সঙ্গে কাজ করতে পারি। আল্লাহ তাওফিক দান করুক। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি।